This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় চ্যানেল এনকে ডিজিটালের অনুষ্ঠান, এক বিশেষ অনুষ্ঠান যেখানে আমরা আমাদের মাননীয় দর্শকদের সাথে কথা বলে, দর্শকদেরকে স্টুডিওতে ডেকে এনে তাদের বিভিন্ন মতামত নিই। এরকমই একজন দর্শক আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন, অনুপ রায়। অনুপ দা, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। নমস্কার। আমরা বিভিন্ন বিষয়, সাম্প্রতিক বিষয়, রাজনৈতিক বিষয় এসব নিয়ে আলোচনা করব, কিন্তু অনুপ রায়ের পরিচয়টা একটু দেওয়া উচিত। অনুপ রায় একেবারে সাধারণ মানুষ, আপনাদের মতোই, আপনাদের মধ্যে থেকেই উঠে আসা একজন, যিনি রাজনীতি চর্চা করেন না, রাজনীতিটা করেন না, কিন্তু আপনার মতোই রাজনীতিটা খানিকটা ভালোবাসেন, পছন্দ করেন। সেই কারণে আজ প্রথম অনুষ্ঠানে ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এরপর দিন হয়তো আপনার নাম্বার হবে। যারা আমাদের এই অনুষ্ঠানে, এই দর্শকের দরবারে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা অনুষ্ঠানের শেষে আপনাদেরকে দিয়ে দেবো। যাকে অনুপদা, আমরা সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই আসি আরজি কর নিয়ে। আরজি কর ইস্যুতে গভর্নমেন্টের স্ট্যান্ড এবং ডাক্তারদের স্ট্যান্ড, এই দুটোকে আপনি কিভাবে দেখছেন? প্রথমে আমি বলি, নির্যাতিতা আরজি করের ঘটনায় যিনি এইভাবে নির্যাতিতা হলেন, তার প্রতি সমবেদনা, তার আত্মার শান্তি কামনা করে আমি তার নিজের বাবা মা, আত্মীয় পরিজনকে আমি সমবেদনা জানিয়ে আমি বলছি, এটা অত্যন্ত লজ্জার, দুঃখের এবং বর্বরতম কাজ। এটার কঠিন থেকে কঠিনতম সাজা হওয়া উচিত। কিন্তু আমরা লক্ষ্য করছি, বেশ কিছুদিন, প্রায় এক মাস হতে চলল, যে ধরনের আমরা আন্দোলন চালু করেছি এই নির্যাতিতার বিরুদ্ধে তার বিচার পাওয়ার জন্য, যে উই ওয়ান্ট জাস্টিস। আমি কিন্তু সত্যিকারের সন্দিহান যে আমরা জাস্টিস চাইছি কি, আমরা অ্যাকচুয়াল যে ক্রাইম করেছে সে ক্রাইম করবার সেই জাস্টিস চাইছি কি, অ্যাকচুয়াল জাস্টিসটা আমরা চাইছি গভর্নমেন্টের এগেনস্টে, গভর্নমেন্ট পরিবর্তনের জাস্টিস। আমি এখনো পর্যন্ত কনফিউজড। এবং এই মিছিল, এইটা একটা সামাজিক রোগ। যে জিনিসটা হয়েছে, অ্যাকচুয়াল বুঝতে হবে যে এই ধরনের ঘটনা, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা তখনই ঘটে যখন তার কোনো সামাজিক বিকৃতি ঘটে। এরকম সামাজিক বিকৃতিতম জীব আছে সমাজে, তাদেরকে ট্রেস আউট না করে তাদের জন্য আমাদের দরকার ছিল সামাজিক সংস্কার, তার সঙ্গে দরকার ছিল সোশ্যাল অ্যাওয়ারনেস, শিক্ষা, এইগুলো দরকার ছিল থ্রু অ্যাডমিনিস্ট্রেশন। সেইগুলোকে আমরা যাতে, এই টাইপের ঘটনা, এটা তো শুধু পশ্চিমবঙ্গে একটা ঘটেনি, এরকম ঘটনা প্রায় আমাদের দেশে সর্বত্র ম্যাক্সিমাম রাজ্যে এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, তার কঠিনতম সাজা দরকার। কিন্তু আমি মনে করি না এই সাজাটা, ফাঁসিটাই তার বিকল্প, বা তাকে কি বলবো, তার কঠিন বিচার বলতে গেলে তো ফাঁসি ছাড়া আমরা বুঝি না। সেটা দেখুন, এই যে নির্যাতিতার বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস থেকে হঠাৎ দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগানটা উঠে গেল। আপনার কি মনে হয় এই আন্দোলনটাকে, বা এই জাস্টিসের চাওয়ার যে আন্দোলন, সেইটাকে হঠাৎ রাজনীতি করে দেওয়া হলো? এটা সত্যিই তাই, এটা আশ্চর্য। প্রথমে বলি যে যিনি আমাদের মুখ্যমন্ত্রী, তার আগে তো আমি আগেই বলেছি যে উনার পরিকল্পনা, উনি লাস্ট কয়েক বছর ধরে উনি সামাজিকভাবে যে কাজ করতে চাইছেন এবং করেছেন, তাতে আমাদের মানসিকভাবে অনেক পরিবর্তন হয়ে যাওয়া উচিত ছিল। বাট এই জাস্টিস চাইছে, এরকম মনে হচ্ছে যে নির্যাতিতার জাস্টিসটা চাইছে যেন শুধু মমতা ব্যানার্জির এগেনস্টে। এটা সত্যিই খুব দুঃখের। জাস্টিস তো দেবে সুপ্রিম কোর্ট, জাস্টিস দেবে সুপ্রিম কোর্ট, এবং তদন্ত করছে সিবিআই। তদন্ত করছে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া হচ্ছে কেন? এটার পিছনে আপনারা নিশ্চয়ই জানছেন যে এর পিছনে কি হচ্ছে।
আমি আরেকটু পিছন থেকে বলে প্রবীরদা যে একজন মারা গেছে, এটা খুব দুঃখের, এটা বারবার বলে আমি আর তাকে ছোট করব না, তার আত্মার শান্তি কামনা করেই বলি। ইন বিটুইন স্প্যান আপনি লক্ষ্য করে দেখবেন, আপনারাও হয়তো জানেন যে বিভিন্ন বিভিন্ন হসপিটাল, ম্যাক্সিমাম হসপিটালে কোনো পরিষেবা, সমস্ত পরিষেবা বন্ধ এই জাস্টিসের নামে। এই স্প্যানে কতজন মারা গেছে। এখন এই যে সামাজিক অবক্ষয়, যে সমাজে এই যে মানসিক বিকৃতির একটা বহিঃপ্রকাশ, সেটা হচ্ছে একটা আর্যিকর ঘটনা। এটাকে মেনে নিতে হবে, এটা কোনো সুস্থ মানুষ করতে পারে না। তার কারণে আমরা জাস্টিস চাই, আমরা মোমবাতি মিছিল করলাম, ব্যস্ত করলাম, সবাই মিলে করেছি, কিন্তু এটা হওয়া উচিত ছিল উই শুড গেট টুগেদার, এবং প্রত্যেকে মিলে, সেখানে আমার চিফ মিনিস্টার থাকবে, অপোজিশন লিডার থাকবে, সেখানে সামাজিক লোক থাকবে, সমস্ত লোক থাকবে। এখন আমরা দেখলাম যে এটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে দিনের পর দিন। সবচাইতে বেশি দায়িত্ব যাদের সমাজের, সমাজটা তো রিক্সাওয়ালা থেকে একদম সায়েন্টিস্ট পর্যন্ত, তার মাঝে অনেক স্তর আছে, ডক্টর আছে, বিশেষ করে ওনাদের ভূমিকা প্রতিটা নিয়ত আছে, তার মধ্যে অ্যাডভোকেট আছে, তার মধ্যে গুণীজনরা আছেন, তার মধ্যে অনেক সেলিব্রিটি আছে, তার মধ্যে অনেক সারা সেলিব্রিটি, অনেক সামাজিক লোকজন আছে। কজনকে সামনে রেখে এই আন্দোলনটা হচ্ছে, এটা আশ্চর্য লাগছে। আমি যদি বলি এটা খারাপ লাগবে জানি না, আমি টলিগঞ্জের ইন্ডাস্ট্রিকে সামনে নিয়েই বলি যে তাদেরকে সম্মান জানিয়ে, যেখানে অপর্ণা সেনের মতো ভদ্রমহিলা আছেন, নমস্য ব্যক্তিত্ব, তেনাকে আমি সম্মান জানিয়েই বলি যে যদি কোনো বাইট নেওয়া হয় কোনো 8th ফার্স্ট স্ট্যান্ডার্ড টলিউড নেত্রী, তিনি যদি আমাদের সামাজিক সংস্কারের বাহক হন, যে উনি পথে নেমেছেন, নিশ্চয়ই নামবেন, এভরিবডি শুড হ্যাভ দ্য রাইট, বাট ওনার কথা আমাকে শুনতে হচ্ছে বাইট। আমি শুনছি না অপর্ণা সেনও আছেন, অপর্ণা সেন বলুক, শুনবো। সর্বজন গ্রাহ্য ব্যক্তিত্ব আসার কথা, তার মাঝখানে আছে কি ডক্টরস, যেটা ডক্টরদেরও প্রতিবাদ আছে, কিন্তু ডক্টররা যেটা করে ফেললো ডিউরিং দ্যাট স্প্যান, যে কোনো হসপিটালে পরিষেবা নেই, তার জন্য কতজন মারা গেছে কেউ খবর রেখেছে? তাদের জন্য কতজন মোমবাতি মিছিল করলো? একজন মারা গেছে, কঠিন, খুব খারাপ, নৃশংসনীয়, কিন্তু এরা মারা গেছে, ক্যান্সার পেশেন্ট, ট্রিটমেন্ট হচ্ছে না, স্টিল নাও কন্টিনিউ। কিন্তু আমি এইটাই বলতে চাই, প্রবীরদা একটু করে আমাকে বলতে দিন, যে তাদের জন্য কে প্রতিকার চাইলো? তাহলে কি গরিব মানুষ, তারা যারা জেনারেল হসপিটালে যায়, আমরা মোটামুটি জেনে নিই তাদের অবস্থা সম্পন্ন খুব মানুষ না হলে যায় না জেনারেলি, যা চলছে কালচার চলছে এখন, তাহলে তারা কি গরিব মানুষ বলে? তাহলে গরিব মানুষের জীবনের কি ভ্যালু বাঁধা হয়েছে, যে তাদের জন্য মানুষ রাস্তায় নামতে পারে না? একটা প্রাণ গেল, তার জন্য কিছু না হলো শতাধিক মানুষ মারা গেল, কিন্তু তাদের জন্য একটা কথাও বলা হয়নি। এইটার দায় কে নেবে? সুপ্রিম কোর্টের রায় বলে দিল, ইডি সিবিআই বলে দিল, যেটা মমতা ব্যানার্জি নিজে কোনোদিন করেননি। জানেন যে উনি একটা ফার্স্ট ক্লাস, মানে সর্বজন গ্রাহ্য একটা সিদ্ধান্ত নিলেন, যেটা মানে ইতিহাস হয়ে থাকবে, যে উনি বললেন ইডি সিবিআই হোক, আমি করা সাজা চাই। অভিষেক ব্যানার্জি বলল ফাঁসি পর্যন্ত চাই, এর থেকে আর কি নিদর্শন আছে? তারপরে দেখা যাচ্ছে যে আন্দোলনটা হচ্ছে, আন্দোলনের পারসেপশন কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে, সেখানে কিন্তু সামাজিক ব্যাধি কিন্তু আরো বেড়ে যাচ্ছে, সামাজিক ব্যাধি আরো বাড়ছে। এই কারণে আমি বলছি যে এটার পিছনে আপনাদের কৈফিয়ত প্রথমে দিতে হবে, যে চ্যানেলগুলোকে ফার্স্ট, যে এই পারসেপশন তৈরি করবার জন্য। আমি প্রবীরদা, আমি ক্ষমা চাইছি আপনাকে আমি বলছি না, আপনার সততার লেভেল আছে বলে আমি এখানে এসেছি, যদিও আমি আপনার কাছে না আসলেও আপনার কিছু ফারাক করে না, কিন্তু আমরা হলে তার এই সুযোগ না পেলে হয়তো আমি অন্য জায়গায় বলতাম, আমি সোশ্যাল মিডিয়ায় বলতাম, আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বলতাম, কিছু একটা করতাম, যে আপনি আমাকে বলুন যে এমন কিছু কিছু চ্যানেল চলছে আজকে 1 মাস ধরে লাগাতার, এবং যাদেরকে নিচ্ছে কিছু ডক্টরস, একদম পেটুয়া জিনিস, যেটাকে আমি এই ভাষায় বলছি, কিছু মনে করবেন না, যে ডাক্তারের নাম আমি নিতে চাই না, তিনি আমাদের প্রতিনিধিত্ব দিচ্ছেন কি না জুনিয়র ডাক্তারদের ইন্সপায়ার করছেন, তার সম্বন্ধে নাম না করে বলছি, নিশ্চয়ই বুঝতে পারবেন তার সম্বন্ধে আপনারা একটু খবর নিন। ওনার নিজস্ব হসপিটাল আছে, 1 ঘন্টা খবর নেই, যদি 1 ঘন্টার মধ্যে যদি আপনি তার ভালো ভালো কিছু পান,
আপনার বুকে হাত দিয়ে কালকে বলবেন যে না সত্যি সত্যি কথাটা বলেছি কি বলিনি। তাহলে তিনার নিজস্ব যার হিউম্যান এবং হিউম্যানিটি নেই, তার নিজস্ব রাইট আছে এই আন্দোলনকে করবার, আন্দোলনকে তাকে জুনিয়র ডাক্তারদের এইভাবে করবার। সুপ্রিম কোর্ট বলে দিল যে ওনাদের জয়েন করতে হবে, বলে দিল এটার এইবার স্টেট সাবজেক্ট স্টেট করবে। তবু কিন্তু মুখ্যমন্ত্রী তার সবচাইতে বড় বড় অ্যাকশন যেটা হচ্ছে ভালোবাসা, যেটা হচ্ছে সবচাইতে তার স্নেহ, যে তারা বাচ্চা হয়তো ভুল করছে ট্যাকে নিয়ে আসি, কি পারেন কি পারেন না সেটা আমরা আমাদের বলার অপেক্ষা রাখে না। মমতা ব্যানার্জি কোথা থেকে উঠেছেন আপনারা সবাই জানেন, কিন্তু তবু চান্সের পর চান্স দিচ্ছেন আর মানুষের পর মানুষ মরছে। দিদির কি পরিমাণ সহ্য সমতা দেখছি সেটা ইতিহাস হয়ে থাকবে। এটা বিরল নেতৃত্ব। 1971কে মনে করতে চাই না, 1971কে আমরা আর মনে করতেও চাই না, উনি করতেও চান না। আর এরপরে আমি বলছি যে যে জুনিয়র ডাক্তাররা এই জিনিসটা করছেন, ওনারা কি ভেবে দেখেছেন যে এই একজনকে করতে গিয়ে তার জন্য প্রত্যেকটা মানুষ পথে নেমেছে, আমরাও নেমেছি, দিদিও নেমেছে, অপোজিশন নেমেছে, সিপিএম নেমেছে, কংগ্রেস নেমেছে। তাহলে আপনি কার এগেনস্টে চাইছেন রায়টা? মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছেন? এটা কি মেন জাস্টিস? না ইউ ডোন্ট ওয়ান্ট জাস্টিস? You don't want justice. I think you don't want justice. You want to remove herself. It is not quite a... একটা কথা বলবেন না, এই যে আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। আপনি সোশ্যাল অ্যাওয়ারনেস এর কথা বলছেন। সোশ্যাল অ্যাওয়ারনেস ছাড়া এই ব্যাধি দূর করা সম্ভব না, কিন্তু সোশ্যাল অ্যাওয়ারনেসটার সাথে সাথে যদি এই ধর্ষণ খুনের শাস্তি হিসেবে সর্বোচ্চ শাস্তি কেন্দ্রীয় সরকার আরোপ করে, তাহলে কি ভয় থেকে হোক বা অন্য কোনো কারণ থেকেও এই প্রবণতা খানিকটা কমবে বলে মনে হয়? না না, আমি এটার সঙ্গে সহমত নয়। বিকজ এটা একটা মানসিক ব্যাধি, মানসিক বিকারগ্রস্ত লোকে এটা করে থাকে। সত্যিকারে বলছি, আমি এই প্রসঙ্গে যদি বলি, আমি নিজে আমার প্রত্যন্ত গ্রামে বাড়ি এবং আমি খুব গর্বিত আমার গ্রামে জন্মের জন্য, আমার হওয়ার জন্য, যে বিকজ সেখানে আমার চাঁদেরঘাট গ্রামে বাড়ি, পলাশীপাড়া বিধানসভার অন্তর্গত। চাঁদেরঘাট, শিবপুর, ধোপট, কুষ্টিয়ার এই অঞ্চলে আমার বাড়ি। সেখানে সেই সময়কার 3-4 জন ফ্রিডম ফাইটার আছে, ডক্টর আছেন, ডক্টর রাজেশ প্রামাণিক, ডক্টর সৌমিত্র বিশ্বাস, ডক্টর সুমন্ত তরফদার, এরকম টাইপের 8-10 জন ডক্টর এস্টাবলিশড ইন বেঙ্গল অ্যান্ড আদার স্টেট, এবং ফ্রিডম ফাইটার আছেন। সেখানে আমি গ্রামে ঘুরে যতটুকু দেখেছি, এরকম ব্যাধিগ্রস্ত লোক এভরিহোয়ার পাবেন। কিন্তু অ্যাওয়ারনেসের দায়িত্বটা কার? অ্যাওয়ারনেসের দায়িত্ব যদি বলি, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট থ্রু ডিএম, এসপি অ্যান্ড আইসি। আমি যেটা মনে করেছি আমার ওখানে, প্লাস ইলেক্টেড মেম্বার্স অফ অল পার্টিস, যারা ক্লোজ টাচ টু পাবলিক। আজকে দিদি যে প্রকল্পগুলো করেছে, লাস্ট পর্যন্ত উনি সরকারকে নিয়ে গেলেন দুয়ারে। তাহলে আমরা কি পারি না যে পাবলিকের এই ব্যাধি যে আছে, এরকম কিছু পার্সনকে শর্ট আউট করতে, যে টাচে আমরা থাকতে পারি না? পুলিশ প্রশাসনকে পাবলিকের কাছে নিয়ে যেতে। পুলিশকে কেন ভয় করবে পাবলিক? কেন ফেয়ারলেস পিপুল করবো না? কেন পুলিশের গাড়ি থেকে তারা পালাবে? আমরা সোশ্যাল ওয়ার্ক করি, আমাদেরকেও নেক সাথে, আমরা সেটাকে ট্রেস আউট করি। শুধু সামাজিক ব্যাধিগ্রস্ত লোককে আপনাকে ট্রেস করলে হবে না, সেখানে লোক আছে ক্যারেক্টারলেস, সেটাকে শর্ট আউট করে তাকে ট্রেনিং দেওয়া করো। কি করলে সে লাইনে, তাকে প্রথমেই বলছি না তাকে ফাঁসি দেওয়া হোক, তাকে সামাজিক এই যে মানসিক বিকারগ্রস্ত লোক, তাকে তার হোমে নিয়ে যাক, তাকে তার হোমে গিয়ে তাকে ট্রিটমেন্ট করা, এটা তো একটা রোগ। তারপরে আপনাকে নিয়ে যাক অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস। সত্যি বলছি কবিরদা, আমি গ্রামে গেছি, এমন হয়েছে যে আজকে 30 বছর আগে এমনও কিছু কিছু মানে লোক আছেন যারা হয়তো 10, 20, 30টা মার্ডার করেছে, কিন্তু তাদের ইতিহাস কেউ দেখেনি। আজকে আমার হাজবেন্ড, আমার বউকে যদি কেউ মারতে আসে, আমি যদি মেরে দিই, সত্যিকারের আমি দোষী। এরকম কিছু ঘটনা আছে, সে কিন্তু মূল স্রোতে ফিরতে চায়, কিন্তু আমরা তার সেই সাহায্যটুকু করি না। সে হাঁটিলে চায়, কিন্তু তাকে ইউজ করা হচ্ছে দিনের পর দিন। তাকে বলা হচ্ছে কি যে সে ক্রাইম ফ্যামিলি থেকে উঠে এসছে,
কিন্তু অরিজিনালি সে কিন্তু নিজে ফিরতে চাইছে, এবং তাকে কিন্তু অন্যভাবে লোকে ইউজ করে কিন্তু তাকে সেই জায়গাটাই বানিয়ে রাখছে, তাকে কিন্তু মূল সাথে ফেরানো না, হচ্ছে না। এখানে একটা কথা বলি, আমাদের দেশে এরকম প্রবণতা আছে, ওয়ান্স আ ক্রিমিনাল অলওয়েজ আ ক্রিমিনাল। একজন মানুষ হয়তো কোনো কারণে ভুল করতে পারে, কিন্তু তাকে সমাজের মূল স্রোতে আনতে হবে সমাজের লোকের দ্বারাই। এটা কিন্তু কোথাও দেখি না। এটা একমাত্র হবে, দেখুন আমি যতটুকু ফিল করেছি, আমি বিশ্বাস করবেন লাস্ট 15 days আমি কিছু না হলেও 5,000 লোকের সাথে কথা বলেছি এবং 70টা মিটিং করেছি, সামাজিক মিটিং। কি করলে ভালো হবে, আমি একটা ছোট কাজ করি, সেটা হচ্ছে আমার এটার নাম দিতে যাচ্ছি, প্রবীরদাকে বলে দিই, সেই সামাজিক প্ল্যাটফর্মটার নাম দিতে যাচ্ছি। আপনার ওই প্রসঙ্গে পরে আসবো। আচ্ছা। আপাতত আমরা যেটা বলতে চাইছি যে এই যে সোশ্যাল অ্যাওয়ারনেস, আপনি বলছেন জনপ্রতিনিধি, পুলিশ এসব করবে, আমাদের মিডিয়ারও একটা রোল আছে, নিয়মিত এই ব্যাপারে প্রচার করা, মানুষকে অ্যাওয়ার করা, সেটা তো আছে। এবং রাজ্য সরকারের তরফ থেকে এই ব্যাপারে লাগাতার প্রচারও হচ্ছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও প্রচার হচ্ছে, কিন্তু মানুষের কাছ পর্যন্ত সেই প্রচার পৌঁছচ্ছে না। আমরা আসবো এইসব প্রসঙ্গ নিয়ে, তবে তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরে এলাম বিরতির পর। আমরা কথা বলছি আমাদের সম্মানীয় দর্শক অনুপ রায়ের সাথে। এরকম ভাবে আমরা প্রতি মাসেই কোনো না কোনো দর্শককে আমাদের এই চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান এই রকম অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য, তাদেরকে অনুরোধ করছি 9830075869 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগটা করতে পারেন। যাকে আমরা অনুপ রায়ের সাথে কথা বলছিলাম। অনুপ রায় শুধুই আমাদের দর্শক এই পরিচয়টা বোধহয় ঠিক না। অনুপ রায় কিন্তু সামাজিক কাজ নিয়মিত করছেন, লাগাতার করে যাচ্ছে। এরকমই বেশ কিছু সামাজিক কাজের সাথে তিনি যুক্ত, যেটা নিয়ে আমরা কথা বলবো। কিছুদিন আগেই এই অনুপ রায়ের আমন্ত্রণেই আমি গিয়েছিলাম পলাশীপাড়ায় একটি চক্ষু পরীক্ষা শিবিরে, এবং সেখানে কাতারে কাতারে মানুষের ভিড়। এবং বারুইপাড়া, জায়গাটার নাম হচ্ছে বারুইপাড়া, ঠিক। সেই বারুইপাড়ায় বিধানসভার মধ্যে, হ্যাঁ, পলাশীপাড়া বিধানসভার মধ্যেই বারুইপাড়া বলে একটি জায়গা। সেখানে কাতারে কাতারে মানুষের ভিড়, কারণ এর আগে ওই এলাকায় এইরকম উদ্যোগ নেওয়া হয়নি। শহরাঞ্চলে আমরা দেখি অনেক সময় এই চক্ষু পরীক্ষা শিবির, যেখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়, অপারেশন করা হয়, ছানি অপারেশন, এমনকি ওষুধপত্র, চশমা ইত্যাদিও দেওয়া হয়। গ্রামাঞ্চলে এর বড় একটা এফেক্ট আমরা দেখি না। কিন্তু ওই প্রত্যন্ত অঞ্চলে গিয়ে, পলাশীপাড়ার বারুইপাড়া অঞ্চলে গিয়ে মানুষের ভিড় দেখে আমি রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছি। খুব বৃষ্টি হচ্ছিল, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে থেকেও আপনারা আমাদের আগে অনুষ্ঠানে দেখিয়েছি তার ক্লিপিং আমরা কিছু, কিন্তু সেখান থেকেও দেখেছি মানুষের যে ঢল নেমেছিল সেটা দেখে আমি খুব আপ্লুত হয়ে যাই। এবং সেই দিনই অনুপদাকে রিকোয়েস্ট করি যে অনুপদা, এরকম আরো যদি অনুষ্ঠান এই গ্রামাঞ্চলে করা যায় তাহলে কেমন হয়। অনুপদা সেই রকমই একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবেন। অনুপদা বলুন, আপনি আপনার পরের প্রোগ্রাম কি? পরের প্রোগ্রাম আমাদের নেক্সট আই ক্যাম্প হচ্ছে আর একটা। সেই আই ক্যাম্পটা পুরো প্রপার পলাশীপাড়া নিয়ার পুলিশ স্টেশন। সেখানে এই সামাজিক কাজগুলো করতে গিয়ে এখন এই জিনিসটা আপনাদের আর্চিকট নিয়ে খুব চলছে, তাই মনে হলো আমার যে সামাজিক প্ল্যাটফর্মটার একটা নাম দেওয়া দরকার। আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি নিজে ভাবলাম যে এমন একটা নাম দেব যে নামটা থেকেও খানিকটা, সবাই কাছে তো পৌঁছাতে পারছি না, নামটা দিয়েও খানিকটা যদি মানুষকে বোঝানো যায়, তার নামটা আমরা দিতে চলেছি দৃষ্টিকোণ। যে আমরা যে আই ক্যাম্প, ফ্রি আই ক্যাম্প করছি,
যে ওদের আই ক্যাম্প চেক আপ থ্রু লায়ন্স ক্লাব, ওদের অপারেশন, চশমা দেওয়া, ওষুধ দেওয়া, অপারেশন আনা মানে নিয়ে আসা নিয়ে যাওয়া, তাদের খাওয়া দাওয়া সবটাই ফ্রিতে করাচ্ছি। তা আমি ভাবলাম এর নামটা দৃষ্টিকোণ দিই এই কারণে যে আমরা তো মহৎ কাজ মানে তো আমি আমাকে চোখ দান করছি না, আমরা চোখ আছে, ঝাপসা চোখটা একটু আমরা চেষ্টা করছি আপনাদের আশীর্বাদে যদি পুরো স্বচ্ছতার সঙ্গে সে দেখতে পায়। আমার মনে হচ্ছে যে দৃষ্টিকোণ নামটাই এখন ঠিক, কেন আরজি করের মতো ঘটনা এই দৃষ্টিকোণ হয়তো একদিন দিশা দেখাবে। বিকজ যে এই এই 200-250 রোগী দেখাচ্ছি, তার মধ্যে হয়তো 25-30 জনের 40 জনের চোখ কাটানো হচ্ছে, তাদের চশমা দেওয়া হচ্ছে, তারা দেখতে পাচ্ছে, তারা আমি রীতিমতো যোগাযোগ রাখছি, তারা আরো 10 জনকে আরো 10 জনকে দেখাবে। আমি এই করতে করতে সমস্ত এরিয়াটা আমি দেখাতে চাইছি যে কি ঘটছে সত্যিকারে। ভালো ভালো চোখে দেখো, এতদিন ঝাপসা চোখে দেখছিল তো, এখন একটু ভালো চোখে দেখুক যে অ্যাকচুয়াল ঘটনাটা কেন ঘটছে। ঘটনার জন্য দায়ী আমার মনে হয় সম্পূর্ণ হচ্ছে ওনাদেরকে ভালোবেসে কোনো কিছু করা হচ্ছে না। ওদের ভালোবাসার কিছুর অভাব, ওদের চাওয়া পাওয়া কিচ্ছু নেই, শুধু চাই দুটো কথা ভালো করে শুনতে, আর ভালো চাই গাইডলাইন। ওরা সব সময় আছে ভীত সন্ত্রস্ত পুলিশের, নাই তো আছে পলিটিশিয়ানদের। এটা সত্যিকারের বলছি, আপনারা ক্ষমা করবেন আপনারা আমাকে। আমার যেটা আশ্বাস, যেটা আমার মনে হয়েছে আমি সেইটা বললাম। ভালোবেসে এই কাজটা করলে হয়তো তারা নিজের জায়গায় এরকম মানে আপনার আরজি করের মতো ঘটনা বা ব্যাধিমুক্ত সমাজ করতে পারবে। সত্যিকারের যে মমতা ব্যানার্জির যে সামাজিক প্রকল্প, এটাও একটা বিরাট বড় স্নেহ লুকিয়ে আছে তার সাথে। অনেকে মনে করে হয়তো এটা কি বলে জানো পবিত্র একটা ভাষায়, পয়সা কি বলে জানো। না, আমি আপনাকে এই ব্যাপারে একটা কথা বলি। মমতা বন্দ্যোপাধ্যায় একদিন গাড়ি করে কোথাও বাঁকুড়া বা পুরুলিয়ার দিকে যাচ্ছিল, তো কিছু বাচ্চা ছেলে মেয়ে তারা স্কুল থেকে ফিরে আসছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় তাদের, ওনার যেরকম স্বভাব, গাড়ি থামিয়ে ওদের সাথে কথা বললেন, এই তোদের জুতো নেই কেন রে পায়ে? বলছে না, আমরা জুতো ছাড়াই চলি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেদিনকে তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে দাঁড়িয়ে ঘোষণা করলেন যে সমস্ত স্কুলের বাচ্চাদের জুতো, জামা, ব্যাগ, বই সবটা বিনা পয়সায় দেওয়া হবে। এই যে ভালোবাসা, আপনি যে কথা বলছিলেন যে ভালোবেসে মানুষকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া যায়, শুধু অর্থকরী, দেখুন পয়সা অনেকেরই থাকে, কিন্তু এই যে মানুষকে ভালোবাসার প্রবণতা, এইটা বড় অভাব আজকের দিনে। আমরা বলতে ভালো লাগছে, অনুপ রায়কে পেয়ে ভালোও লাগছে, কারণ এই মানুষটিকেও আমি যতদূর দেখেছি মানুষকে ভালোবাসতে চান, মানুষের ভালোবাসাই পেতে চান, কোনো এর মধ্যে কোনো লেনদেন নেই। আমি যতদূর ওনাকে দেখেছি, সামনে থেকে দেখেছি বা ফোনে অনেকবার কথা হয়েছে, তাতে কোনো রাজনৈতিক অ্যাসপিরেশন নেই, কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই, ইনি নেতা হতে চান না। এনার একটাই ওয়ান পয়েন্ট এজেন্ডা, মানুষের পাশে থাকবে। এই যে ভালোবাসার কথাটা বলছেন, হঠাৎ এই ভালোবাসাটা আপনার মানে মনে হলো কেন যে ভালোবাসা দিয়ে এগোবো? আপনি কি কখনো ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছিলেন বলে হচ্ছে? না, আমি আমার লাইফে আপনার কাছে আর একটা ইন্টারভিউ দিয়েছিলাম। আমার লাইফে আমি আমার প্রথম লাইফ, আমি 21-22 বছর থেকে যেরকম ভাবে সংঘর্ষ করে যে জায়গায় এসেছি, সেইখান থেকে আমার কোথাও একটা মনে হয়েছে যে পরম্পরা, যে পর্বগুলো পার করে এসেছি, সেখানে কিছু না কিছু এইসব রিলেটেড কিছু আছে। সেখান থেকে আমি ভেবেছি আমি কাউকে যতটুকু পারি করব, কাউকে আমি কষ্ট দেব না। ফার্স্ট আমি কোনোদিন আমার কাছে আসলে আমি না বলবো না, যেগুলো আমি নিজে ভেবেছি, জীবনে এক্সকিউজ দেব না। আর সেগুলো যদি বলেন যে আমি কোথা থেকে পেয়েছি, এটা আমার বাবার কাছে পেয়েছি, আর একজন পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার সম্বন্ধে আমার কোনো কথা বলবার মতো যোগ্যতাও আমার নেই। মানুষ কি করে কি বলছেন আমি জানি না। উনি যা করেছেন সামাজিক মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, সেটা ভালোবাসা থেকে আসে, সেটাকে লোকে বলে দান খয়রাতি। আমাদের এত খারাপ লাগে এগুলোকে শুনতে, যে মানুষকে 1000 টাকা দিলে মমতা ব্যানার্জি নিজেও জানেন কিছু হয় না, কিন্তু 1000টা টাকা আঁচলে তুলে রাখে। সে যখন খরচা করবে, তার যে সেই পয়সাটা কে দিয়েছে আর কিসে খরচা করবে, তার প্রতিটা খরচা তার মনে থাকবে যে হ্যাঁ একটা আচ্ছা কন্ট্রিবিউশন, এবং সেই খরচাটাও তার কাছে মানে মোমেন্টাম হয়ে থাকবে লাইফ। না, একটা কথা আপনাকে এখানে বলি,
আহ, দাদা আমরা সাংবাদিকতা করতে গিয়ে তো সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে ঘুরতে হয় আমাদের। তো আমার মনে আছে বেশ একসময় বান্দোয়ান বলে পুরুলিয়া একটা জায়গা আছে, সেখানে লোক ঘাস সেদ্ধ করে খেত, জানেন, মানে এত অভাব সেখানে, রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার তো কিছু ছিলই না, মানুষ ঘাসের গোড়াটাকে সেদ্ধ করে খেত, এটাও আমি দেখেছি। আবার সেখানে এই কিছুদিন আগে যখন নির্বাচন হলো, আমি সমীক্ষা করতে নিজে গিয়েছিলাম। বিশ্বাস করবেন না, আমরা যখন জিজ্ঞাসা করছি এই যে লক্ষ্মীর ভান্ডার কতটা উপকার করেছে, তো একজন, মানে আমার চোখ দিয়ে জল চলে এলো, বলল দিদির জন্য খেয়ে বেঁচে আছি গো দাদা। এই যে কথাটা বললেন, এবং বয়স্ক মহিলা, তিনি বললেন যে চিকিৎসাটা বিনে পয়সায় হয়। আমি ওনার বয়স্ক মহিলা, ওনার ওষুধ লাগে মাসে প্রায় 600-700 টাকা। বললো হাসপাতালে গেলে বিনা পয়সায় ওষুধ পাই, সেই টাকার খরচ বেঁচেছে, সস্তায় রেশন পাচ্ছি, সেই টাকার খরচ বেঁচেছে। আবার উল্টে 1200 টাকা, মানে উনি তপশিলি জাতির ছিলেন, উল্টে 1200 টাকা প্রতি মাসে পাচ্ছি। একদিকে যেমন মমতা দিয়ে আমাদের খরচ বাঁচিয়ে দিয়েছেন, আর একদিকে কিন্তু রোজগারটাও বাড়িয়ে দিয়েছেন। এবং উনি আমাকে বললেন যে তোমরা তো খবর বাবু, ওনারা সাংবাদিকদের খবর বাবু বলেন, খবর বাবু দিদির সাথে কথা হলে দিদিকে আমার আশীর্বাদটা জানিয়ে দিন। এটা উনি বলেছিলেন। এই যে ভালোবাসা, এটা কোনো পয়সা দিয়ে হয় না অনুদান। এই যে ওই প্রান্তিক মানুষটা, যিনি কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে থেকে দেখেননি, বা হয়তো তার বাড়িতে টেলিভিশনও নেই, সেই মানুষটা বলছেন দিদিকে আমার আশীর্বাদটা জানিয়ে দিন। এই যে ভালোবাসাটা, এটা ভালোবাসা, এর অর্থমূল্যে দিয়ে বিচার করা যাবে না দাদা। এই জন্য যাই হোক, আপনার এই ভালোবাসার প্রবণতা আমি দেখলাম। তবে একটা জিনিস দেখছি যে আপনি যা কিছু মানে সামাজিক কাজকর্ম করছেন পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে বা আপনার গ্রাম কেন্দ্রে, এটা একটু ছড়িয়ে দিন না আরো বাংলা জুড়ে। আমি দেখুন, আমি যতটা, আমার তো মানে ইনকাম মানে সীমিত। আমি দেখুন এইসবের জন্য আমি সত্যিকারের বলছি, আমি লাস্ট বোধহয় 1 বছর ধরে আমার নিজের বিজনেসটাও দেখতে পারি না ঠিক মতো, সত্যিকারের বলছি। আর পয়সার প্রতি আমার এত আর এও নেই, দুটো ডাল ভাত খেতে পাই। দুটো ডাল ভাত খেলে আমার কাছে একটা কমিটমেন্ট হয়ে গেছে যে পাশের 10 জন যেন 10 ভাত খেয়ে বাঁচতে পারে, এটা আমার ফার্স্ট মোটো। সেই জন্য আমি আর ব্যবসা নিই, বয়স হচ্ছে 53-54 হয়ে গেল। আমি দুটো কথা বলি, আপনাকে আউট অফ ট্যাগ হয়ে যাবে হয়তো, আমি আপনার কথা থেকে আমি আবার অন্য জায়গায় চলে গেলাম। এবার আমি বলি যে দুটো কথা আপনার চ্যানেল, এবং একটু আমাকে মনে করিয়ে দিবেন, আর চ্যানেল আর কোর্ট দুটো, এই দুটো সম্বন্ধে আমার কিছু কথা বলা হয়েছে, এটা আমি বলবো। আগে আমার আমার আমি দিদির কাছে একটু আপনার চ্যানেলের মাধ্যমে একটা অনুরোধ করবো। ওনার কাছে অনেক পেয়েছে আমাদের, যদি এরপরেও যদি শিখার কোনো কমতি থাকে সেটা কমপ্লিটলি আমাদের দায়, তার না। আর অভিষেক ব্যানার্জি, আমি কোনো পার্টি করি না দাদা, উনি আমার অনেক ছোট, কিন্তু অভিষেক ব্যানার্জিকে আমি দেখেছি এরপরে উনি যে স্টেটমেন্ট দিয়েছিলেন, একবারই স্টেটমেন্ট দিয়েছেন, কিন্তু তারপরে আর দেননি। কেন ওনার কথার দাম আমরা লাস্ট কয়েক বছর ধরে দেখছি। উনি উইথ এভিডেন্স কথা বলেন, উইথ এভিডেন্স চান, উইথ এভিডেন্স দেন, উইথ এভিডেন্স কিন্তু আজ পর্যন্ত কিচ্ছু পাননি। সেটার জন্য ওনার কাছে আমার ভালো লেগেছে। আমরাও চাই তার মতো সবাই হোক, এভিডেন্স দিয়ে বলুক, মানুষ হলে মানুষের মতো কথা বলুন, চ্যানেলে বসে বড় বড় কথা না বলে আগে সে তার বিবেককে জিজ্ঞাসা করো যে আমি কি পারফেক্ট এখানে বসবার জন্য। আমি দায়িত্ব নিয়ে প্রবীরদা বলছি, আমি যদি নিজে এইটা করছি না, আমার বলবার কোনো রাইট নেই। আর আমি 100% করছি, আপনি যে কোনো ভাবে যে কোনো কর্নারে মিলিয়ে নেবেন। আর আমি কিছু চ্যানেল সম্বন্ধে আপনাকে বলছি, চ্যানেল আপনার খারাপ নাম লাগতে করে পারে, বলবেন না। নাম করে আমি বলতে চাইছি না, কিন্তু আমি রিকোয়েস্ট করছি তাদেরকে, প্লিজ আপনাদেরকে দেখাবেন না, তাহলে চলে যাচ্ছে অন্য জায়গায়। এই দিশাহীন মোমবাতি মিছিল, এর কোনো দাম থাকবে না। আমরা বরঞ্চ রোজ গোলাপ নিয়ে চলুন যাই, একসাথে হই, গিয়ে আমরা নিজেকে ভালো হওয়ার ব্রত নিই। আমরা নিজেকে ভালো হব, আমরা নিজেকে সৎ হব ভিতর থেকে, আমরা ভালো তৈরি করবার চেষ্টা করব, আমার সমাজ করব। আমরা নিজেরা সমাজ থেকে এরকম আপনার কি বলবো, মানসিক বিকৃত সম্পন্ন মানুষকে তুলে আনবো, তাকে হোমে দেব। আমরা করাপ্টেড পার্সনকে তুলে দেব, তাকে পুলিশের কাছে তুলে দেব, তারপরে তার বিচার হোক। আমরা নিজের হাতে কোনো কিছু না তুলে আমরা করি না, চলুন না রোজ গোলাপ নিয়ে আমরা যাই, থামান না। মোমবাতি মিছিল তো অনেক হলো, মোমবাতির মিছিল আমরা করব।
মোমবাতির মিছিল যাতে কমে সেইটার জন্য আমরা চাইছি যে সামাজিক সংস্কার, তার সঙ্গে আছে শিক্ষা, এই দুটোকে নিয়ে আমাদের চলতে হবে। দিদির মাধ্যমে আমরা বলতে চাইছি, আপনি যখন সরকারকে দুয়ারে দুয়ারে নিয়ে গেছেন, আপনি প্লিজ গ্রামের দিকে আমার নিজস্ব আপনি একটু ট্রাস্ট অ্যান্ড বিলিভ, যে আপনি থানাকে বলুন যে পুলিশ পাবলিকের কাছে যান, পাবলিক থেকে পাবলিককে ফেয়ারলেস হতে দিন, পাবলিক ভয়মুক্ত হোক, সে আসল জায়গায় ফিরে আসুক, মূল স্রোতে ফিরে আসতে দিন তাকে। না, আপনি বলছেন পুলিশকে মানুষের বন্ধু হতে হবে, মানুষের বন্ধু হতে হবে, তার কথা শুনতে হবে, আর অন্য কাজ থেকে বিরত থাকতে হবে। যে কাজে তারা বেশি টাইম দিচ্ছে সেই কাজটা কম করতে হবে। এটা কিন্তু আমরা দেখছি, দিদির নজরে আনার চেষ্টা করলাম, কিন্তু আমরা আমাদের এইটাই আমরা শেষ করবো এইটা বলে যে আমরা মোমবাতি মিছিল বন্ধ করি, ওনার আত্মার শান্তি কামনা করে, ওনার বিচার, ওনার যে এই কর্মকাণ্ড করেছে তার কঠিনতম শাস্তি হোক, কিন্তু যাতে এই মোমবাতি মিছিল যাতে যত কম হয়, আর রেড রোজ নিয়ে যদি আমরা যতটা ঘুরতে পারি, গ্রামে গঞ্জে মানুষের কাছে কাছে পৌঁছি, সমাজটাকে সংস্কার করবার জন্য, সামাজিক ব্যাধি দূর করবার জন্য, করাপশনের বিরুদ্ধে যদি যদি একটা করতে পারি, তাহলে সেই কম্পিটিশনে আমরা নামি। আমরা অন্য পারসেপশনে চলে যাচ্ছে, আমাদের মোমবাতি মিছিলটা চলে যাচ্ছে বিরোধিতা, চলে যাচ্ছে অপোজিশনের রোল, সে ভুলে যাচ্ছে, শুধু সে কম্পেয়ার করছে, ভালোর জন্য কম্পেয়ার না, খারাপের জন্য কম্পেয়ার চলছে। আমরা ফিরে আসি ভালো ভালো সংস্কারে। আমরা এইটাই বলবো যে অপোজিশনকেও বলবো, আমাদের রুলিং গভর্নমেন্টকেও বলবো, সবাইকে বলবো এক হয়ে ভালো কাজটা ভালোভাবে করি, ভালোতর করি, ভালোতম করি, এবং আমাদের হাতে যেন রেড রোজটা থাকে, সবাই যেন শান্তি সম্প্রীতি বজায় রেখে যেন আমরা থাকতে পারি। মোমবাতি মিছিল যেন আমাদের কম করতে হয়, ওটা আমাদের জন্য দুর্ভাগ্য, এবং বিচারটা সঠিক হোক, বারবার বলছে এটা হওয়া দরকার, এবং যেভাবে চলছে সেভাবে হতে দিন, এবং আমাদের ম্যান্ডেটকে সর্বোপরি মেনে নিতে হবে। আর একটা কথা আমি প্রবীরদা আমাকে যেটা বলছি, যে কোর্ট একটা, এটা আমার আউট অফ ট্র্যাক, এটার সঙ্গে কোনো কথা না, আমার একটা লাগে যে এত বছর বয়সে একটা জিনিস দেখলাম, ভোট হয়, কোনো পার্টি আসে যেতে, কিন্তু তার একটা দাম আছে, কিন্তু লাস্ট 12-14 বছর ধরে আমি যেটা মনে হচ্ছে যে সরকারের আর কোনো মনে হয় কোনো দাম আছে বলে মনে হয় না, সমস্তটা এখন কোর্টে হয়। তা আমার মনে হয় এটাও খুব লজ্জার, আমাদের শিক্ষিত সমাজের লজ্জা। তাহলে আমরা ভোটারদের অপমানিত করছি, আদারওয়াইজ আমরা চিফ অফ রুলিং গভর্নমেন্টকে অপমান করছি। এর অধিকার কিন্তু আমাদের নেই। এই কোর্টের আচরণ নিয়ে কথা বলা যায় না, আমরা এটা নিয়ে আলোচনা আরেকদিন করবো। এইটা বোধহয় এই মুহূর্তে আলোচনার বিচার জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে আবার বলছি, ইন্টারঅ্যাক্ট করছি আপনাকে, যদি সেটাই হতো তাহলে আপনার চ্যানেলে শাউট করুন যে সুপ্রিম কোর্টে এতবার বলা সত্ত্বেও জুনিয়র ডাক্তাররা কাজে ফেরেনি কেন, এবং এতগুলো মৃত্যুর দায়িত্ব কে নেবে, আপনি জবাব দিন। যদি আপনি বলছেন, আমিও কোর্টের কাছে, সুপ্রিম কোর্টের কাছে জবাব চাইছি যে এরপরে আপনার পদক্ষেপ কি হবে। ইডি সিবিআই করা হয়েছে, ইডি সিবিআই এর কাছে আশা করব নিশ্চয়ই যথাযথ প্রমাণ সহকারে তাকে ধরে তাকে শাস্তি দেয়, অরিজিনাল দোষী শাস্তি পাক। আর যে সমস্ত কথা মার্কেটে চলছে সেটা বন্ধ হোক, সেটার পিছনে ধোঁয়া দেওয়াটা বন্ধ করলে আমাদের সমাজটা সত্যিকারের একটা সমাজ হতে পারবে। না, আমরা যে মুহূর্তে আপনারা এই অনুষ্ঠানটা দেখছেন তখন সুপ্রিম কোর্টের শুনানি চলছে এই বিষয়ে। আমরা বিচারাধীন বিষয় নিয়ে খুব একটা আলোচনা করতে পারবো না ওপেন ফোরামে, তাই এই বিষয়টা আমরা আজকে সন্ধ্যের মধ্যে হয়তো জেনে যাব সুপ্রিম কোর্ট কি রায় দিল না দিল, বা এই যে ডাক্তাররা নির্দেশ থাকা সত্ত্বেও কাজে ফেরেননি তার জন্য সুপ্রিম কোর্ট কি ব্যবস্থা নিচ্ছে, তার জন্য আর কয়েক ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে হয়তো। আজকের সময় একেবারে শেষ হয়ে গিয়েছে। আমরা অনুপদাকে আবার একবার আমন্ত্রণ আজকেই জানিয়ে রাখলাম যে আপনি আরো একবার আসুন আমাদের চ্যানেলে। এইরকম ভাবে সামাজিক কাজকর্মের যে বাতাবরণ সারা বাংলায় যাতে ছড়িয়ে পড়ে, আরো এরকম যাতে অনুপ্রায়েরা পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় তৈরি হয়, আমরা সেই চেষ্টার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা আপনারা এই সামাজিক কাজের সাথে যুক্ত এবং সেই কাজগুলো মানুষের কাছে ছড়িয়ে দিতে চান, আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন 9830075869 নাম্বারে। আমরা আপনাদেরকেও আমন্ত্রণ জানাবো।
তবে শেষ করার আগে আমি অনুপদাকে বলবো, মানে আপনার যদি আর কিছু শেষ বক্তব্য থাকে প্লিজ একটু বলে দিন। আমি দর্শকদের জন্য বলবো যে আমি যে কথাগুলো বললাম, আমি জানি না আমি ঠিক কি বেঠিক, আমারও ভুল থাকতে পারে। আমি কিন্তু আপনাদের রিপারকেশন চাইবো। ভুল হলে ফুল বলবেন, আমি আমার রেকটিফাই করে নেব যদি মনে হয়। আর যদি ঠিক হয় আমাকে বাহবা দেওয়ার দরকার নেই, আপনি সমাজের উদ্দেশ্যে এটাকে বলবেন। সমাজের উদ্দেশ্যে আমরা করতে চাইছি এটা একত্রিতভাবে, একার দ্বারা আমার পক্ষে পসিবল না। আর আমি একা কেউ কিছু না। আমরা কথাটা হাম না হয়ে আমরা এখন কিন্তু যে মোমবাতি মিছিল চলছে, এখানে কিন্তু 3টে হাম স্তম্ভ তৈরি হয়ে গেছে। একটা হচ্ছে টালিগঞ্জ, আর একটা হচ্ছে জুনিয়র ডাক্তার, আর একটা হচ্ছে চ্যানেল। এই 3টে কিন্তু হামে কিন্তু আমাদের পারসেপশন অন্য জায়গায় চলে যাচ্ছে, যেটা সামাজিকের ব্যাধি কিন্তু বাড়বে চাই করবে না। আপনি বলছেন আমি নয় আমরা, আমি নয় আমরা সবাই উই শুড গেট টুগেদার টু ফাইন্ড আউট দ্যাট দোজ পিপলস who are corrupted, who are physically psycho, who is rapist, who is pollution also. তাদেরকে করে তাদেরকে তাদের মতো করে কাজ করতে দিই, তাদেরকে যেটা করার কথা এটা প্রশাসনের হাতে তুলে দিই। সেই টেস্টটা যদি আমরা সবাই মিলে করি তাহলে দেখবেন আমাদের পলিটিক্যাল ডেভেলপমেন্টও অনেক বেশি হবে, মেন্টাল ডেভেলপমেন্টে বেশি হবে। সবকিছুর সঙ্গে আমাদের সোসাইটিও অনেক এগিয়ে যাবে, পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে যাবে, দেশের মধ্যে। অনেক ধন্যবাদ অনুপদা, অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। অনুষ্ঠান কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানান। অনুষ্ঠান যদি ভালো লাগে সেটাও জানাবেন, অনুপ রায়ের বক্তব্য খারাপ লাগলে সেটাও জানাবেন। আমরা আপনাদের সমস্ত মন্তব্যগুলো আমরা এক জায়গায় করে আরো একদিন আলোচনায় বুঝবো। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।